ঐক্যমত নাকি বিভাজন, সংস্কার নাকি নির্বাচন, এ নিয়ে ফের শুরু হয়েছে আলাপ আলোচনা, তর্ক বিতর্ক। বিএনপি মহাসচিব সংস্কারের প্রয়োজন নেই দাবি করে দ্রুত নির্বাচনের দাবিতে প্রয়োজনে রাস্তায় নামার ইঙ্গিত দিয়েছেন। এদিকে জুলাই বিপ্লবের নেতৃত্বে থাকা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম নেতা ও বর্তমান অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা আসিফ মাহমুদ বলেছেন, দ্রুত নির্বাচনের দাবির দিকে মনোযোগ দিতে গিয়ে রাষ্ট্র সংস্কারে বিঘ্ন ঘটছে। সব মিলিয়ে কোন দিকে দেশ? দর্শক, এ নিয়ে আমাদের আজকের এখন প্রকাশ। আমরা আলোচনার নাম দিয়েছি এখন বাংলাদেশ। আর এ নিয়ে কথা বলতে আমাদের সাথে আছেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ও সাবেক সংসদ সদস্য হারুনুর রশিদ, আছেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের মুখপাত্র উমামা ফাতেমা এবং জবানের সম্পাদক ও রাষ্ট্রচিন্তক রেজাউল করিম রনি। আপনাদের সবাইকে স্বাগত। আর পুরো আয়োজনে আপনাদের সাথে আছে আমি মাহমুদ রাকিব। হারুন ভাই, আপনাকে দিয়ে শুরু করতে চাই, এখন বাংলাদেশ কোন দিকে আছে? এখন বাংলাদেশ তো একটা সংস্কার প্রক্রিয়ার মধ্যে আছে। আমি প্রথমেই ধন্যবাদ জানাচ্ছি এখন টেলিভিশনকে যে আমি আজকে এখন টেলিভিশনের আমন্ত্রিত প্রথম অতিথি এবং অত্যন্ত চমৎকার আপনাদের স্টুডিও এবং আজকের আয়োজনে আমাকে আমন্ত্রণ জানানোর জন্য আমি ধন্যবাদ এবং এখন টেলিভিশনের সকল দেশ বিদেশের শ্রোতাদেরকেও ধন্যবাদ জানাচ্ছি। আপনি যে বিষয়টি নিয়ে এখানে আলোচনা উত্থাপন করেছেন সেটি হচ্ছে যে বাংলাদেশ এখন কোন পথে। বাংলাদেশ তো একটা সংস্কারের পথে রয়েছে। দীর্ঘ 15 বছর যে বাংলাদেশে একটা চরম বৈষম্য, যে অরাজকতা, বিশৃঙ্খলা, যে নৈরাজ্য, যে অপশাসন, দুর্নীতি এবং যে কর্তৃত্ববাদী শাসন কায়েম হয়েছিল, সেখান থেকে গত জুলাই আগস্ট বিপ্লবের মধ্য দিয়ে যে নতুন সম্ভাবনার দ্বার উন্মোচিত হয়েছে, সেই দিকে আমরা যে নতুন স্বপ্ন, নতুন সম্ভাবনা নিয়ে আমরা এগিয়ে যাচ্ছি। সেই ক্ষেত্রে বিভিন্ন আলোচনা, বিভিন্ন কথা, গণতান্ত্রিক সমাজ ব্যবস্থা, এটি হচ্ছে একটা বলবো আপনার সৌন্দর্য, যে এখানে বহু মত থাকবে, বহু পথ থাকবে, বহুজন বহু মত কথা বলবে। এই কথা বলার পরিবেশটাই তো গত 15 বছর ছিল না। যে গণমাধ্যমেই বলেন, প্রিন্ট, ইলেকট্রনিক মিডিয়ায় বলেন, সমস্ত কিছু একটা একদলীয় দৃষ্টিভঙ্গি দিয়ে পরিচালিত হয়েছে। সবাই একটা ভীতি, আতঙ্কের মধ্য দিয়ে আমরা বসবাস করতে হয়েছে, যার ফলশ্রুতিতে এখন আপনার এটা নিয়ে ভিন্ন মত থাকতে পারে, ভিন্ন পথ থাকতে পারে। এখানে বিভাজনের কথা যেটা আপনি উল্লেখ করেছেন, প্রশ্নই আসে না। জাতির মধ্যে কোনোভাবেই বিভাজন আনা যাবে না, ঐক্য আমাদের বিনষ্ট করা যাবে না। আমাদের মূল যে জাতীয় লক্ষ্য, উদ্দেশ্য, সে বিষয়ে আমাদেরকে একটা ঐক্যমত জায়গায় থাকতেই হবে। এইটার ক্ষেত্রে আমি মনে করি যে বিএনপি বড় দল হিসাবে, যেটা আপনি আমাদের পার্টির মহাসচিবের একটা ডায়লগ উল্লেখ করেছেন, কারণ আমরা স্বাভাবিক কারণেই গত 15 বছর বাংলাদেশের মানুষ স্থানীয় সরকার থেকে শুরু করে জাতীয় নির্বাচনে মানুষ ভোটাধিকার প্রয়োগ করতে পারে নাই। মানুষ দীর্ঘদিন যাবৎ তাদের প্রতিনিধি নির্বাচন করতে চায় এবং যার মধ্য দিয়েই আপনি যে প্রক্রিয়ায় যান না কেন, নির্বাচিত সরকার, নির্বাচিত ব্যবস্থার উত্তম এর চাইতে কোনো ব্যবস্থা নাই। এটা ইন্টেরিয়াম গভর্নমেন্টের সাময়িক, এইটা আপনার সাময়িক কিছু কর্মসূচি, সাময়িক কিছু পদক্ষেপ, সাময়িক কিছু চিন্তাভাবনা নিয়ে অগ্রসর হচ্ছি, কিন্তু বাস্তবিক অর্থে এটাকে বাস্তবায়ন করতে গেলে, এটাকে টেকসই করতে গেলে নির্বাচিত সরকার লাগবে। সুতরাং এই সমস্ত বিষয় নিয়ে আপনার নির্বাচনী ব্যবস্থাকে বিলম্বিত করা, এতে দেশের সংকট বাড়বে, মানুষ সংশয় বাড়বে এবং অতীতে আমাদের যে অভিজ্ঞতা, 84-82 সালে জেনারেল এরশাদ ক্ষমতা এসছে, আপনার 111-এর সময় যারা ক্ষমতা দখল করেছিল, সেই অভিজ্ঞতা থেকে আমাদের যে অভিজ্ঞতা সৃষ্টি হয়ে আছে, আমরা মনে করি যে যত দ্রুত সম্ভব মোটা দাগে যে সমস্ত বিষয়গুলো নিয়ে সংস্কারের চিন্তাভাবনা আছে ঐক্যমতের ভিত্তিতে, সেগুলো করেই যত দ্রুত সম্ভব নির্বাচনের রোডম্যাপ দিয়ে দেওয়া উচিত। আপনি লক্ষ্য করেছেন যে ইতিমধ্যেই আপনার শ্বেতপত্র প্রকাশিত হয়েছে আমাদের দেবপ্রিয় ভট্টাচার্য, আমাদের প্রশাসনিক সংস্কার কমিশন থেকে একটা আপনার কর্মসূচি দেওয়া হয়েছে, সেটার ব্যাপারে প্রোটেস্ট আসছে। সুতরাং সংস্কার কমিশনগুলো যেগুলো কাজ করছে, সেটা দিলে যে সেটা চূড়ান্ত সেটা নয়, এইটা আপনার বাংলাদেশের সময় লাগবে। আমি সেই জন্য মনে করি যে আমাদের বিভাজন বা ঐক্য সব নিয়ে আমাদের বিঘ্নিত যেন না হয়, সেটার দিকে আমাদের যেমন লক্ষ্য রাখতে হবে, পাশাপাশি যত দ্রুত সম্ভব নির্বাচনের দিকে এগোতে হবে। ফিরবো উমামা, জানতে চাই যে গণ অভ্যুত্থানটি হয়েছে, সেখানে আপনারা সামনে ছিলেন, আপনাদের সাথে সব দলমত ছিল, নিশ্চিতভাবেই ছিল। যে আকাঙ্ক্ষায় আপনারা এই গণ অভ্যুত্থান হয়েছিল, বিপ্লব ঘটেছিল, সেখান থেকে এখন আপনারা রাজনৈতিক দলের দিকে যাচ্ছেন। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন এবং নাগরিক কমিটি তারা মিলে একটি রাজনৈতিক দল গঠন করতে যাচ্ছেন। আমরা একটি আলোচনা নানান জায়গায় আছে রাজনৈতিক মহলে, সেটির কতদূর এগোলো আর কি মনে হয় সংস্কারের যেটি আকাঙ্ক্ষা সেটি কতটুকু পূরণ হচ্ছে এখন বাংলাদেশে? ধন্যবাদ।
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন এটাকে তো আমরা বলছি যে আগে থেকে এটা একটা গণঅভ্যুত্থানের প্ল্যাটফর্ম হিসেবে কিন্তু আমরা এটাকে ফাংশন করাতে চাই। এখন এটার মধ্যে যদি একটা ছাত্ররা চায় যে তারা একটা রাজনৈতিক সংগঠন এখান থেকে তৈরি করবে, তাহলে এটা তো অবশ্যই সবার আসলে রাজনীতি করার অধিকার আছে, এবং আমরা শুরু থেকে বলে আসছি যদি এখান থেকে ছাত্ররা রাজনীতি করতে চায় তাহলে সেটা করতে পারে। সেটা যদি তারা নিজস্ব একটা রাজনৈতিক সংগঠনও খুলতে চায় সেটাও তারা খুলতে পারে, এটাতে আমাদের বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কোনো বাধা নেই। কিন্তু এই প্ল্যাটফর্মটাকে আমরা স্পেসিফিক্যালি একটা একটা রাজনৈতিক সংগঠনে কনভার্টেড করে ফেলার পক্ষে না আর কি। এখন যেটা দল প্রকাশের কথাটা বারবার বিভিন্ন জায়গা থেকে শোনা যাচ্ছে, আমরা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে নিজেদের মধ্যে যখন মিটিং করেছি, কথা বলেছি, তখন কিন্তু আমাদের এই দলের প্রসঙ্গটা নিয়ে স্পেসিফিক্যালি কোনো কথা হয়নি। আমরা বরং এই প্ল্যাটফর্মটাকে আরও বেশি গুছিয়ে আনার ব্যাপারে আমরা নিজেদের মধ্যে আগ্রহ প্রকাশ করেছি। এবং যেহেতু বর্তমানে একটা অন্তর্বর্তীকালীন সরকার আছে, সেই অন্তর্বর্তীকালীন সরকারের বিভিন্ন পর্যায়ে ধরেন এখানে দেশের সার্বিক পরিস্থিতি, আওয়ামী লীগের বিচারের কথা বলি বা দেখা যাচ্ছে আমাদের ছাত্র সংসদ নির্বাচনগুলোর কথা বলি, এই বিষয়ে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন কথা বলতে অনেক বেশি আগ্রহী রেদার দেন পলিটিক্যাল পার্টি অথবা হোয়াট এভার ইট ইজ। কারণ বাংলাদেশে এই মুহূর্তে কিন্তু ছাত্রদের মধ্যে একটা বড় ধরনের আতঙ্কের পরিবেশ তৈরি হচ্ছে, যেহেতু আওয়ামী লীগের বিচার হচ্ছে না, এখনো পর্যন্ত বিচারের যে প্রক্রিয়া সেটা অনেক বেশি ধীরগতিতে চলছে বা দৃশ্যমান না। সরকারের পক্ষ থেকে চেষ্টা আছে কিন্তু দৃশ্যমান চেষ্টা আমরা সে অর্থে দেখছি না। আর আরেকটা বিষয় হচ্ছে যে এখানে যে যত দ্রুত গতিতে একটা নিষিদ্ধ ছাত্রলীগকে নির্বাহী আদেশের মাধ্যমে নিষিদ্ধ করার পরে সরকারের তো করার কথা কি, এখানে ছাত্রলীগের যারা নানানভাবে এই মানুষের উপর হামলার সাথে জড়িত, গত 15 বছরে যারা চুরি, দুর্নীতি, খুন, লুটপাট এসবের সাথে জড়িত, তাদেরই কিন্তু গ্রেফতার করার কথা, তাদেরকে বিচারের আওতায় আনার কথা। কিন্তু সরকারের সে ধরনের তৎপরতা কিন্তু আমরা প্রপারলি দেখি নাই, যার কারণে ছাত্রদের মধ্যে কিন্তু এক ধরনের আতঙ্কের পরিবেশ তৈরি হয়েছে, যেটাকে ডিল করাটা ইজ মাচ মোর ইম্পর্টেন্ট পলিটিক্যাল পার্টি ওগুলো করার থেকে। কারণ আমরা যদি এই অভ্যুত্থানটার দিকে তাকাই, অভ্যুত্থানটা কিন্তু আসলে সবার, এবং যদি ইন ফিউচার যদি এখানে আওয়ামী লীগ ফেরত আসে এবং আওয়ামী লীগের দ্বারা কেউ ক্ষতিগ্রস্ত হয়, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন একটা ব্যাপক হারে এটা দ্বারা ক্ষতিগ্রস্ত হবে। এবং আমাদের যারা সাধারণ ছাত্ররা যারা একদমই অগ্রগামী ছিল, নিজের বুক পেতে এখানে লড়াইটা করেছিল, তারাও কিন্তু একটা বড় ধরনের সিকিউরিটি থ্রেটের মধ্যে কিন্তু আছে। এটা কিন্তু অ্যাড্রেস করাটা অনেক বেশি জরুরি। এবং সেই জায়গা থেকে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে একদমই প্রাইমারি কনসার্ন হচ্ছে আওয়ামী লীগ যে সাংগঠনিকভাবে একটা গণহত্যা চালিয়েছে, সেই গণহত্যার আমরা বিচার করতে চাই। এবং এইটার জন্য গভর্নমেন্ট যাতে দ্রুততম সময়ে তারা জনগণের কাছে তাদের পজিশনগুলো ক্লিয়ার করে এবং বিচার প্রক্রিয়াকে ত্বরান্বিত করে, এই জায়গায় আমরা অনেক বেশি এমফেসাইজ করতে চাই। এবং আমরা আশা করব যে ছাত্রদের মধ্যে যে একটা আতঙ্কের পরিবেশ আস্তে আস্তে তৈরি হচ্ছে, এটাকে সরকার দ্রুততম সময়ের মধ্যে মিটিগেট করার দায়িত্বটা নিবে। এটাই জি, তার মানে রাজনীতি বা নির্বাচন বা এগুলোর চেয়ে আগে নিরাপত্তা, বিচারটা অনেক বেশি এবং ছাত্রদের নিরাপত্তা। রেজাল্ট করে আপনি শুনছিলেন হারুন ভাই বলছিলেন একটি বড় রাজনৈতিক দল, বাংলাদেশের সর্ববৃহৎ রাজনৈতিক দলের মুখপাত্র হিসেবে রয়েছেন, বৈষম্য বিরোধীর মুখপাত্র রয়েছে। বুঝতেই পারছেন একটি পক্ষ যাচ্ছে নির্বাচনটি দ্রুত হোক, আরেকটি পক্ষ যাচ্ছে যে বিচার কিংবা তাদের নিরাপত্তা, ছাত্রদের নিরাপত্তা। তার মানে দুটি কিন্তু দ্বিমুখী ব্যাপার। এটি সংকট তৈরি হচ্ছে কিনা দেশে? ধন্যবাদ। প্রথমবারের মতো আপনাদের টেলিভিশনে আসলাম এবং আমার শ্রদ্ধেয় বড় ভাই এবং আমার অত্যন্ত প্রিয় ছোট বোন ও মামা, ওনাদের দুইজনের কথাই শুনলাম এবং ওনারা দুইটা পার্সপেক্টিভ থেকে কথা বলছে, এতে করে ধরেন বাংলাদেশের এখনকার চিত্র খানিকটা ধরা গেল। এবং আপনার প্রশ্নে যদি সরাসরি ফিরি, তাহলে তার আগে আমি একটু কিছু অন্য দিক থেকে কিছু কথা বলার সুযোগ নিতে চাই। তো আপনি শুরুতে আপনার ভূমিকায় বলতেছিলেন যে আমরা আসলে বাংলাদেশ এখন কোন জায়গায় আছে বা কোথায় আছি আমরা। হ্যাঁ, আমরা আসলে আছি কোন জায়গাটায় সেটা হারুন ভাই একভাবে বললেন, উমামা একভাবে বললেন। এই রিয়েলিটির বাইরে গোটা মানে পলিটিক্যাল রিয়েলিটিতে আমরা আছি আসলে একটা লেট ফ্যাসিজমের টাইমে, মানে ফ্যাসিজম চলে যায়নি। হ্যাঁ, ফ্যাসিবাদী ক্ষমতার প্রধান কর্তার পালায়ন এবং তার যে কাঠামো, পালানোর মধ্যে তার যে কাঠামো, এটা কিন্তু দূরীভূত হয়ে যায়নি, সেই কাঠামোটা স্টিল অ্যালাইভ। হ্যাঁ, যে কারণে এই যে ডিসফাংশনাল অবস্থাটা সেটা কিন্তু রয়ে গেছে। ফলে আমরা এটাকে যদি আমরা থিওরিটিক্যালি বলি, আমরা একটা লেট ফ্যাসিজমের পর্যায়ে আছি। এখন এই ফ্যাসিজম থেকে মুক্তির জন্য আমাদের যেটা দরকার সেটা হলো এই যে অভ্যুত্থান। অভ্যুত্থান মানে আমরা বারবার বলছি সমস্ত শ্রেণী পেশার মানুষের এক অভূতপূর্ব ঐক্যের চূড়ান্ত ফলাফল হলো অভ্যুত্থান। এই যে অভ্যুত্থানের ঐক্য স্পিরিট, এটা জেনজি অভ্যুত্থান, এই যে স্পিরিট, এই স্পিরিটটাকে ঐক্যবদ্ধ রাখা, স্পিরিটটার আলোকে রাষ্ট্র গঠন, হ্যাঁ,
সেইটার প্রক্রিয়া যখন শুরু হবে বা এটা সম্পন্ন হলেই আমরা ফ্যাসিজমের এই টোটাল কাঠামো থেকে মুক্ত পাবো। এখনও কিন্তু আমরা মুক্ত না। আমরা যদি ধরে নেই যে বাংলাদেশে ফ্যাসিবাদের অবসান হয়ে গেছে, আমরা ভুল করব। কারণ স্টিল আমরা ব্যস্ত কি নিয়ে? আওয়ামী লীগ নিয়ে। এখনও সারাদিন কথা বলতে হচ্ছে আওয়ামী লীগ নিয়ে। তার মানে আওয়ামী লীগকে মোকাবেলা করার একটা সফিস্টিকেটেড পদ্ধতি হবে, একটা দিক। এবার আপনার প্রশ্নে যদি ফিরি, নির্বাচন এবং সংস্কার এবং আপনার ছাত্র নেতৃত্ব এবং অন্যান্য পলিটিক্যাল পার্টিগুলোর অবস্থান, আমি কোনোটার মধ্যেই সাংঘর্ষিক কোনো অবস্থাকে গুরুত্ব দিতে চাই না। তার মানে সাংঘর্ষিক অবস্থা নাই সেটা আমি বলতেছি না, কিন্তু গুরুত্ব দিতে চাই না ইন এ সেন্স, দেখেন এই যে একটু আগে যেটা বললাম, অভ্যুত্থানের যে স্পিরিট এবং বাচ্চা বাচ্চা ছেলেদের জীবন দিতে হয়েছে, বাচ্চা বাচ্চা ছেলেদের জীবন দিতে হয়েছে এবং জীবন দেওয়ার মধ্যে দিয়ে এটা প্রমাণিত হয়েছে যে আমাদের 54 বছরের যে রাজনৈতিক কাঠামো এটা ফাংশনাল ছিল না, এটা ডিসফাংশনাল ছিল। এই কারণে এতগুলো বাচ্চা ছেলের জীবন দিতে হইল। কিশোরদের পৃথিবীতে গাজা ছাড়া, ফিলিস্তিনের গাজা মানে অধ্যুষিত এলাকা ছাড়া, হ্যাঁ, আর কোনো জায়গায় এত অল্প বয়সী বাচ্চাদের এত অল্প সময়ে এইভাবে জীবন দিতে হয়নি। জি, তো সেইটা আপনার সেদিকে তাকাইলে আপনার, আমি জানি উমামা এখনও ঠিকমতো ঘুমাইতে পারে না। ঠিক আছে, আমার কথা বলতে অনেক সময় লাগছে, এই জন্য অনেক পরে আমি অভ্যুত্থান অনেক পরে কথা বলা শুরু করছি, কারণ আমরা যারা মাঠে ছিলাম সরাসরি আন্দোলনের মধ্যে, এবং এই আন্দোলনটা কিন্তু এই 36 দিনের মধ্যে ছিল না। হ্যাঁ, উমামার একটা রাজনৈতিক ব্যাকগ্রাউন্ড আছে, হারুন ভাই তো অনেকদিন যাবত রাজনীতি করেনি, ফলে এটা হুট করে হয়েছে এরকম না। এটা লম্বা সময় ধরে ফ্যাসিবাদের বিরুদ্ধে যার যার সামর্থ্য নিয়ে সবাই আন্দোলন করতেছিল, সবাই সবার মতো করে অ্যাক্টিভ ছিল। তার চূড়ান্ত পরিণতি আকারে গণ অভ্যুত্থান হয়েছে, যেটা আগে বললাম আমরা। ফলে এই যে নির্বাচন না সংস্কার, হ্যাঁ, এইটার যে দ্বিমুখী অবস্থান, আমরা যে একটার আরেকটার বাইনারি আকারে, হ্যাঁ, দ্বিমুখী আকারে দাঁড় করে দেখি, এইটা আমাদের জাতীয় ঐক্যের স্বাস্থ্যের জন্য ক্ষতিকর। সেই জন্য প্রক্রিয়াটা সংস্কার একটা কন্টিনিউয়াস প্রসেস। সংস্কার 54 বছর ধরেই হইতেছে, আবার তারপরেও রাষ্ট্রের এই অবস্থা। হ্যাঁ, তার মানে সংস্কার এটা আপনি ওভারনাইট করতে পারবেন না। সংস্কার করার জন্য আপনার সময় লাগবে। সেক্ষেত্রে আপনার একটা প্রায়োরিটি ঠিক করতে হবে যে তাহলে আপনার ইমিডিয়েট কী সংস্কারগুলো করবেন। এবং ইমিডিয়েট সংস্কার করার জন্য দেখেন গণ অভ্যুত্থানের মধ্য দিয়ে এই সরকার দায়িত্বপ্রাপ্ত হয়েছে, কিন্তু অথরিটি হয় নাই। কিন্তু মানে অথরিটি হওয়া মানে হলো জনগণের, এখানে অথরিটি হিসাবে আসার জন্য তাকে ডিরেক্ট জনগণের ম্যান্ডেট নিয়ে আসতে হবে। সে ডিরেক্ট জনগণের ম্যান্ডেটের একমাত্র পদ্ধতি হলো নির্বাচিত প্রতিনিধিদের মাধ্যমে আসা। তো সেক্ষেত্রে আমরা যদি এখন সংস্কার এবং নির্বাচনকে মুখোমুখি অবস্থানে দাঁড় করাই, সেক্ষেত্রে এই অভ্যুত্থানের স্পিড সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হবে। এই জন্য এটার সলিউশনের জন্য আমাদের দরকার হলো দুইটার মধ্যে একটা ব্রিজ। হ্যাঁ, সংস্কার এবং নির্বাচন এইটা দ্বিমুখী ব্যাপার না, একটা আরেকটার বিপরীত ব্যাপার না, বরং সংস্কার, সহায়ক সংস্কারগুলো রাজনৈতিক দলগুলোর সাথে পরামর্শের ভিত্তিতে এমনভাবে করা যাতে নির্বাচনও ইটসেলফ একটা সংস্কারেরই পার্ট। জি, সেটা কিন্তু বিএনপি সবসময় বলছে যে দুটি একসঙ্গে চলো, কিন্তু এখানে নির্বাচন সংস্কার বিপরীত। তার কথা আপনারা জানতে চাই যে নির্বাচন সংস্কার আপনারা বলছেন যে দুটি চলবে বা রাজনৈতিক দল ক্ষমতায় এসে তখন সংস্কার করবে, কিন্তু ওমা যেটি বললো যে নিরাপত্তা, আপনি জানেন আজকেও আপনার এলাকার আশপাশে বগুড়াতে একজন সহ সমন্বয়কের বাড়ির সামনে লিখে দিয়ে আসা হয়েছে যে মৃত্যুর জন্য প্রস্তুতি নাও। তার মানে তাহলে ওদের যে নিরাপত্তা এটিও তো নিশ্চয়ই দেখা দরকার। সেক্ষেত্রে নির্বাচনটাই কেন এত গুরুত্ব পাচ্ছে আপনাদের কাছে, আমি সত্য জানবো। দর্শক, তারা কিন্তু ছোট একটি বিরতি ফিরছি, একটু পরেই সঙ্গে থাকুন। ফিরলাম বিরতির পর। কথা বলছিলাম এখন বাংলাদেশ নিয়ে। আমরা ছিলাম হারুন ভাই, আপনার কাছে জানতে চাই নির্বাচনের কথা আপনারা বলছেন, অতি দ্রুত নির্বাচন চান, ন্যূনতম সংস্কার, আর আপনাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান বলছেন যে যৌক্তিক সংস্কার, তিনি একটা শব্দ প্রায় বলেন। এবং তিনি আরেকটি কথা বলেন যে সংস্কার, যৌক্তিক সংস্কার সে নির্বাচন হবে। তিনি আরেকটি যে 31 দফা দিয়েছেন সেখানে ঐক্যমতের কথা বলেন। যতগুলো দল গত এই 12-13 বছর গণতন্ত্রের জন্য আন্দোলন করেছেন তাদের নিয়ে একটি জাতীয় সরকার টাইপের কিছু করার কথা বলেন। কিন্তু সেখানে এই যে ঐক্যমত, সেটি কি মনে করছেন, তার যে বক্তব্য সেটি বাংলাদেশের গ্রামে গঞ্জে পাড়া মহল্লায় কতটুকু বিএনপি পরিপালন করতে পারছে? না, এখানে আপনার একটা বিষয় বুঝতে হবে যে আমরা গত 15 বছর যাবৎ যে সংকুচিত একটা অবস্থার মধ্যে ছিলাম। গণতন্ত্র তো হচ্ছে একটা চর্চার ব্যাপার। আমরা প্রায় স্বাধীনতা 53 বছর পার করেছি। ইনফ্যাক্ট এই 53 বছরে কিন্তু বাংলাদেশের গণতান্ত্রিক ইনস্টিটিউশনগুলো বারবার হোঁচট খেয়েছে। আমরা একটা চর্চার মধ্যে দিয়ে যেতে পারি। পার্শ্ববর্তী ভারত বৃহৎ গণতান্ত্রিক দেশ, সেখানে তারা স্বাধীনতার পর থেকেই এখন সেখানে তারা গণতান্ত্রিক চর্চা করতে পারছে। তাদের ব্যুরোক্রেসি, তাদের নির্বাচন কমিশন, তাদের আইন বিভাগ, এগুলো অত্যন্ত স্ট্রং। কিন্তু আমাদের দেশে এই জায়গাগুলোকে সবসময় আমরা নড়াচড়া করেছি, ধ্বংস করেছি, নষ্ট করেছি। বাংলাদেশে আপনার
এই একটা যে সম্ভাবনা এখন তৈরি হয়েছে, আমি যেটা বারবার বলছি আপনাকে, ওয়ামা যেটা বলল যে এখানে সংস্কার বা আপনার নির্বাচন এটা নিয়ে কোনো সংঘাত নাই। বাংলাদেশে স্বাধীনতার পর বহু রাজনৈতিক দল তৈরি হয়েছে, বামপন্থী দলও তৈরি হয়েছে, অসুবিধা নেই। এখন আমাদের গত 15 বছর সত্যিকার অর্থে রাজনীতির প্রতি মানুষের একটা বিতৃষ্ণা চলে এসেছিল। ছাত্র রাজনীতি বলতে কিছুই ছিল না। তো এখন আমাদের নতুন প্রজন্মের ছেলেমেয়েরা কিন্তু রাজনীতির প্রতি আগ্রহ তৈরি হচ্ছে। দেশাত্মবোধ, দেশপ্রেম যদি আমাদের তরুণ সমাজের মধ্যে জাগ্রত না হয়, তো আপনি দেশকে আমরা কিভাবে রক্ষা করব? দেশে কিভাবে আপনার নতুন প্রজন্ম থেকে তো নেতৃত্ব তৈরি হয়ে আসবে, যেটা গত 15 বছর আমরা তৈরি করতে ব্যর্থ হয়েছি। সেই ক্ষেত্রে ছাত্ররা, নতুন প্রজন্মের ছাত্ররা নতুন আইডিয়া, নতুন চিন্তাভাবনা তারা তো জাতির সামনে উপস্থাপন করবেই, এটা দোষের কিছু না। তাদের যে উদ্দীপনা, তাদের যে চিন্তাভাবনা থাকবে। সুযোগটা দিচ্ছেন কিনা একদম পাড়া মহল্লা পর্যন্ত? পাড়া মহল্লা পর্যন্ত আমাদের তো ধরেন যে সব সংগঠনের যে পাড়া মহল্লা পর্যন্ত অর্গানাইজেশন করা সেটা তাদের দায়িত্ব, কিন্তু আমাদের যেটা কমিটমেন্ট যে আমরা বিগত সময়ে যারা আমাদের আন্দোলন সংগ্রামের মধ্যে ছিলাম তাদেরকে নিয়ে আমরা একটা ঐক্যমতের সরকার করতে চাই, একসাথে কাজ করতে চাই। জাতীয় ঐক্য যেন আপনার বিঘ্নিত না হয়, জাতির যে ক্ষত তৈরি হয়েছে ক্ষতগুলোকে আমরা সারাতে চাই। এটার ক্ষেত্রে আপনার একটা মিনিমাম একটা জায়গাতে আমরা ঐক্যমতে আসতে চাই। কিন্তু দেখেন বাংলাদেশের বাস্তবতা যে আপনি যখন এখন সংবিধান সংস্কারের জায়গায় আসবেন, সংবিধান সংস্কারের জায়গায় আসতে গেলে কেউ বলতে পারে যে আমরা ধর্মনিরপেক্ষ নীতিতে থাকতে চাই, কেউ বলতে পারে যে না আমরা রাষ্ট্রধর্ম ইসলাম রাখতে চাই না, কেউ বলবে যে না আমরা আল্লাহর প্রতি অবিচল আস্থা বিশ্বাস রাখতে চাই। বিভিন্ন জনের বিভিন্ন মত থাকবে। সবচেয়ে ইন্টারেস্টিং বিষয় হচ্ছে যে জিয়াউর রহমান যখন বহুদলীয় গণতন্ত্রের পথ বাকশাল থেকে উত্তরণ ঘটালেন এবং সংবিধানের ৫৫ সংশোধনের মধ্য দিয়ে সাংবিধানিক যে সংশোধনটা নিয়ে আসলেন, এটা কিন্তু আপনার ৫৫ সংশোধন পুরো পর্যন্ত বহাল ছিল এবং ৫৫ সংশোধনের মধ্যে দিয়ে যে পরিবর্তন নিয়ে এসছে, এটা গত ৫৫ সংশোধন কিন্তু ইতিমধ্যে হাইকোর্টে উচ্চ আদালতে আপনার বাতিল হয়েছে। এর ফলশ্রুতিতে সুবিধা হয়েছে কি যে গণভোটের একটা প্রভিশন ছিল। সুতরাং জাতীয় ইস্যুতে আমরা গণভোটও করতে পারি। যে ধরেন যে অনেক রাজনৈতিক দল, অনেক মত, অনেক পথ, অনেক বক্তব্য আসলো, সেই ক্ষেত্রে সবগুলোকে নিয়ে আমরা গণভোটের আয়োজন করতে পারি মৌলিক বিষয়গুলো নিয়ে, যে ক্ষেত্রে জাতির ঐক্যমতের জায়গাটা কি কি তারা চায়। ঐক্যমত নিয়ে আমি জানতে চাই, তারা যদি বলছে আপনারা যখন কাজ করতে যাচ্ছেন, যদি আমরা বলি যে নাগরিক কমিটির কথা বলি, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের পাশাপাশি তারা বিভিন্ন জেলা থানা কমিটি দিচ্ছে, ছোট ছোট করে তারা প্রোগ্রাম করছে, কিন্তু আমরা দেখেছি বাধার সম্মুখীন হচ্ছে। আমরা দেখেছি বরিশালে 16 ডিসেম্বর একটি সংকট তৈরি হয়েছিল বিএনপির সঙ্গে। মানে তারা যদি বলছে যে ঐক্যমত কিংবা সবাইকে নিয়ে পথা চলা, যেটা তারেক রহমান বলছে, সেটা কি মাঠ পর্যায়ে পাচ্ছেন আপনারা সেই সুযোগটা? আমি দেখেছি যে বিএনপির যেমন রুমিন ফারহানা গত কিছুদিন আগে বললেন যে বিএনপির যে মাঠ পর্যায়ে তারা যে চাঁদাবাজি টেন্ডারবাজি করছে, এই বিষয়টাকে তো বিএনপি নিয়ন্ত্রণ করতে পারছে না। এখন বাংলাদেশের পাওয়ার পলিটিক্সের যে প্রসেস, সেই প্রসেসের মধ্য দিয়ে যদি আপনি ফাংশন করতে চান তাহলে দলগুলা এরকমই। আমরাও এসে দেখছি যে বাংলাদেশের পলিটিক্যাল ফিল্ড খুবই অন্যরকম। মানে আমরা হয়তো ইউনিভার্সিটি পড়ে আসছি, শুনতে লাগে, কিন্তু আপনি যদি একটা অভ্যুত্থান পরবর্তী সময়ে আমরা যদি নতুন রাজনৈতিক বন্দোবস্তের কথা বলি, নতুন পলিটিক্যাল হিসাব নিকাশের কথা বলি, তাহলে তো আমি কি আবার সেই মারামারি কাটাকাটি রাজনীতিতে ফিরে যাব? আমরা এখানে প্রতিদ্বন্দ্বিতা থাকলে তো মুখে প্রকাশ করা যায়, এখানে তো সিটিং হইতে পারে, এখানে ছাত্ররা যখন প্রোগ্রাম করতে যাচ্ছে সেখানে কেন এসে হামলা করবে? এই কোয়েশ্চেনগুলো তো খুবই ভ্যালিড কোয়েশ্চেন। যখনই আমরা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন থেকে দেখা যাচ্ছে প্রোগ্রাম করতে আছে, সেই মত বিনিময় সভাতে ছাত্রদল এসে হামলা করছে, এরকম ঘটনাও কিন্তু হয়েছে। এবং বারবার তাদেরকে বলার পরও এরকম হয়েছে, স্থানীয় পর্যায়ে বারবার ছাত্রদলকে বলার পরও তারা হামলাটা করেছে। এই যে একটা ভীত সন্ত্রস্ত পরিস্থিতি, যে এখানে সাধারণ ছাত্র যারা দেখা যাচ্ছে নর্মাল স্কুল কলেজে পড়তো, আগে কোনো পলিটিক্যাল অ্যাফিলিয়েশন ছিল না, তারা যখন একটা নতুন আকাঙ্ক্ষা নিয়ে একটা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সাথে যুক্ত হয়েছে, এটার পরে তাদের জন্য কিন্তু এটা একটা নতুন বিষয়। এখন তাদেরকে এরকম মামলার মধ্যে যদি পড়ে যেতে হয়, তাহলে এটা তো আপনি মনে করছেন যে এখানে একটা লেভেল প্লেইং ফিল্ড থাকা জরুরি, সবারই পলিটিক্সে আসা জরুরি, কিন্তু যেই পলিটিক্সে আসতে যাচ্ছে তারকে যদি এই ধরনের একটা ভীতিকর পরিবেশের মধ্যে যদি যেতে হয়, তাহলে তো পলিটিক্স থেকে সবাই আসলে আস্তে আস্তে দূরে সরে যাবে। আমি জানি না। আপনার ব্যাপার হচ্ছে যে বৈষম্য বিরোধী ছাত্র বা এই ধরনের অর্গানাইজেশন তৃণমূল পর্যায়ে তাদের অ্যাক্টিভিটিস কোথায় কতটুকু আছে, যেমন আমাদের ওইসব এলাকায় আমি দেখতে পাই না। এখন আন্দোলন হয়নি, আন্দোলন তো সারা দেশেই হয়েছে, কিন্তু আপনার এখানে তাদের যে কাঠামো, সেই কাঠামোটার অস্তিত্ব বা কমিটি এরকম কোথাও কিছু আছে বলে জানা নেই। তবে একটা সমস্যা হচ্ছে কি যে আমরা চাঁপাইনবাবগঞ্জে নেই আপনাদের কমিটি? আমাদের তো প্রচুর জায়গায় হচ্ছে আমরা কমিটি দিয়েছি এবং আমাদের হামলার শিকারও হতে হয়েছে। আমি বলি, আমাকে প্রশ্নটা শেষ করতে দেন। ব্যাপার হচ্ছে যে বাংলাদেশে ছাত্র রাজনীতির আপনাকে তো আগে তাদের লক্ষ্য, উদ্দেশ্য, তাদের ভিশন, এই সমস্ত কিছু ঠিক করে তারপর আপনি মাঠে নামবেন। এর ফলে যদি দেখা যায়, কোথাও যদি আমরা দেখি, যেমন আমরা কিছুদিন আগে শুনলাম
যে আপনার আমাদের উপজেলা চেয়ারম্যান কাউন্সিলর যারা ভেঙে দেওয়া হয়েছে তাদেরকে পুনর্বহাল করার আবার একটা চিন্তাভাবনা হচ্ছে। তো এই ধরনের চিন্তাভাবনা আসলে স্বাভাবিক কারণেই এরা তো বিগত সময়ে আন্দোলনের সময় এই উপজেলার চেয়ারম্যান, এই মেয়র, এই কাউন্সিলর আন্দোলন গুলি করেছে। এখন যদি তাদেরকে আপনি বাছাই করে মনে করেন যে এরা তো গুলি করেনি, এই কটাকে আমরা করলাম, তো একই মধ্যে দিয়ে দিনীতি গ্রহণ করতে গেলে তো সমস্যা হবে, সেখানে বাধা আসবে। সেখানে একদিকে আমি বলছি যে আমি বিচার করব, আর একদিকে তাদেরকে আমি দিয়ে রাজনীতির আশ্রয় দেবো। সেই ক্ষেত্রে কিন্তু দেখেন আমাদের জায়গা থেকে কিন্তু আমরা খুব স্পষ্ট বলছি যে বিএনপির মধ্যে এই সমস্ত এদেরকে কোনো স্থান দেওয়া যাবে না। কোথাও যদি দেওয়া হয় তাদের বিরুদ্ধে আমরা ব্যবস্থা নিচ্ছি, তাদেরকে বহিষ্কার করছি। আমাকে যেটা ওয়ামা বললো যে বিএনপি চাঁদাবাজি, বাংলাদেশে চাঁদাবাজি হয় না কথা আমি বলবো না। আমাদের এই আগস্টের পরে এই গত 15 বছরের মধ্যে বিএনপি থেকে 6 থেকে 700-র বেশি নেতৃস্থানীয় নেতাকর্মীদেরকে আপনার পার্টি থেকে সাসপেন্ড করা হয়েছে। এই সমস্ত অভিযোগ আসলে, অভিযোগ দেখতে পেলে অভিযোগ সম্পর্কে সুনির্দিষ্ট, আর এই ক্ষেত্রে তো আপনার প্রশাসনের দায়িত্ব। এখন ধরেন যে বিএনপির ওই চাঁদা তুলছে ওই ফুটপাতে বা এখানে বাজারে, কাঁচা বাজারে, কোথায় গিয়ে তুলছে, প্রশাসন বসে ঘুমাচ্ছে নাকি? আমরা কি বলছি যে তোমরা এদিকে ধরো না? প্রশাসন ধরছে না কেন? প্রশাসনের তো এই ক্ষেত্রে আমাদের জায়গা থেকে কোনো নির্দেশনা নাই। যেখানে পুলিশ বা প্রশাসনের এই জায়গা থেকে যদি আপনার প্রশাসন সঠিক পদক্ষেপ গ্রহণ করে, এবং আমরা যদি তাদেরকে, আমাদের এখানে আপনি নাম আমি বলছি না, আমাদের উচ্চ পর্যায়ের নেতা যে হত্যাকাণ্ডের মতো তাকে দল থেকে বহিষ্কার করে দেওয়া হয়েছে, যে এমপি নির্বাচনে প্রার্থী ছিল, এবং তাকে করা হয়েছে। এখন এই ধরনের ক্ষেত্রে যদি আইন প্রক্রিয়া সংস্থা যথাযথ কাজ করে তাহলে তো আপনার এই সংকটটা থাকে না। আমাদের জায়গা থেকে যদি তাদেরকে আশ্রয় দেওয়া হয়, প্রশ্রয় দেওয়া হয়, তখন আপনি বলতে পারেন। আমাদের মতো সমাজে যেটা সেটি আমরা দেখিনি। রেজাল্ট কন্ট্রোল এই যে সংকটটি, মানে যে আকাঙ্ক্ষা নিয়ে গণঅভ্যুত্থান, বিপ্লব, সেদিকে বিএনপিও পূরণ করতে পারছে না, যেহেতু বড় দল বিএনপি, তাদেরকে আপনার বিবেচনা করতেই হবে। আবার উমামারাও কিন্তু বলছে যে তারাও বাধার সম্মুখীন হচ্ছে। এখানে ভাই আমি একটু কথা বলি যে এই বিষয়গুলো আপনারা অনেক বেশি বিরোধাত্মক জায়গা থেকে করতেছেন। বাংলাদেশের পলিটিক্যাল ফিল্ডের মধ্যে অভ্যুত্থান তো আসলে সবাই করেছে, এখানে আলাদা করে এক্সপ্লেইন করার তো কিছু নাই, অভ্যুত্থানে সবাই অংশীদার। কিন্তু অভ্যুত্থানের যে একটা গণ আকাঙ্ক্ষা, যে আমরা কি একই বাংলাদেশ দেখতে চাই কিনা, যদি আপনি অভ্যুত্থান পরবর্তী সিস্টেমগুলো দেখেন, ওটা কিন্তু আগেরটাই, একই পুলিশ, একই আমলা, সবকিছু তো আগের মতোই। তো ওই আমলা তো আওয়ামী লীগকে সার্ভ করতে সে অভ্যস্ত ছিল। এখন আওয়ামী লীগ চলে গিয়েছে, সে খুঁজতেছে একটা শেল্টার। এখন অন্তর্বর্তীকালীন সরকার তো ওই আমলাকে শেল্টার দিতে পারবে না, সে শেল্টার খুঁজছে এখন বিএনপির কাছে গিয়ে। এখন যদি বিএনপি স্থানীয় পর্যায়ের নেতা, উনি সে ইউএনও, তাকে শেল্টার দিতে পারে, তার সাথে একটা লিয়াজও করে। এইখানে তো যেহেতু বাংলাদেশের পাওয়ার স্ট্রাকচারটা এমনভাবে অভ্যস্ত হয়ে গিয়েছে যে আমলা থাকে, সে কোনো না কোনোভাবে আসলে একটা পার্টিকে সার্ভ করে। তাহলে তো এটা তো বাংলাদেশের পলিটিক্যাল কালচারের অংশ হয়ে গেছে। এখন বিএনপি হয়তো তার জায়গা থেকে বলতে পারে যে বিষয়টা এরকম হচ্ছে, বাট এটা খোলাখুলি হলে ভালো। এই জিনিসটা যদি খোলাখুলি হয়, আমরাও জানলাম, সারা বাংলাদেশের মানুষ জানলো। বাংলাদেশের অভ্যুত্থান পরবর্তী সময়ের পলিটিক্সটা হওয়া উচিত ওপেন। আপনারা যদি এখানে আপনাদের কন্ট্রোল করতে সমস্যা হয়, সেটাও আপনারা করতে পারেন। কিন্তু আমরা যদি একই সিস্টেম, আপনি আজকে এক্সপ্লয়েট করলেন, কালকে সকালবেলা গিয়ে আমি এক্সপ্লয়েট করলাম, এই এক্সপ্লয়েটেশনের মধ্যে দিয়ে তো এই সিস্টেম যদি যায়, তাহলে অভ্যুত্থান তো আসলে হইল না। তাহলে কিছু একই বাংলাদেশে থেকে গেল, মানে কোশ্চেনটা কিন্তু ওই জায়গায়। এবং এখানে এটা কিন্তু বিরোধাত্মক জায়গায় দেখানো হচ্ছে যে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন আর বিএনপির মধ্যে একটা পাওয়ার সংক্রান্ত সমস্যা, কিন্তু এটা একটা অভ্যুত্থানের আকাঙ্ক্ষার জায়গা থেকে যে এই ডিফারেন্সেস গুলো ক্রিয়েট হচ্ছে, সেগুলোকে বোঝাটা, সেই জায়গায় করাটা সাধারণ মানুষ যেখান থেকে যেটি চাচ্ছে সেটি আসলে হচ্ছে না এখনো। এইটা এখন দেখেন, এটা উমামা ঠিকই বলছে। ধরেন এখানকার পলিটিক্যাল কালচারটা দেখেন, এখানে আওয়ামী লীগ যে ক্ষতিটা করছে, সেটা তো সে শুধু যে জনগণের অধিকার হরণ করছে, তারপরে হলো এখানে লুটপাট করছে, তাই তো না। আমাদের এখানে মোরাল ফ্যাব্রিক্সটা নষ্ট করে দিয়ে গেছে। হ্যাঁ, আমাদের পুরো পলিটিক্যাল কালচারটা নষ্ট করে দিয়ে গেছে। সেই কালচারটা তো আপনি একদিনে রিস্টোর করতে পারবেন না। হ্যাঁ, আর অন্যদিকে আপনারা ধরেন যে এখন বিএনপিকে কেন্দ্র করে যা হচ্ছে, এইটা আমি মনে করি যে কতগুলো জায়গায় আপনার বিএনপির প্রতি অন্যায় করা হচ্ছে। দেখেন, বিএনপির যেই সমস্ত লোকজন বিএনপির নামে বা বিএনপির ধরেন যে এক সময় করতো, পরে বহিষ্কৃত। দেখেন, বাংলাদেশের বেশিরভাগ জেলায় বিএনপির কমিটিই নাই। এত নেতা কোত্থেকে আসলো অভ্যুত্থানের পরে? অভ্যুত্থানের আগে এগুলি কোথায় ছিল? হ্যাঁ, তার মানে কি, লোকাল আওয়ামী লীগ যেগুলো ছিল, লুটেরাদের একটা সিন্ডিকেট সবসময় আপনার লোকাল পর্যায়ে বা বিভিন্ন পর্যায়ে থাকে। গ্রামগঞ্জে কিন্তু হঠাৎ করে আওয়ামী লীগ থেকে বিএনপি হওয়াটা, ঢাকা বা ওখানে বিএনপি চেনে, পরিবার চেনে,
এটা কিন্তু খুব বেশি সহজ হওয়ার কথা না ভাই। হ্যাঁ, সব সহজ হচ্ছে না, কিন্তু কথা হলো এই জিনিসটা হারুন ভাই কিন্তু তার এলাকা চেনে কে বিএনপি করে কে আওয়ামী লীগ করে, এটা বলে দিতে হচ্ছে পারেন না। সবাই আমি ধরে ধরে। শেষ করি আমার পয়েন্টটা, সেটা হলো যে তাহলে আপনার এই যে কাঠামোটা এখানে ধরেন বিএনপি যখন ক্ষমতায় ছিল, আপনাদের মনে রাখতে হবে যারা এগুলো করতেছে, হ্যাঁ, যারা বিএনপির মধ্যেও করতেছে তাদের প্রায় 3000 লোককে অলরেডি বহিষ্কার করা হচ্ছে, তারপরেও নিয়ন্ত্রণ করা যাচ্ছে না, এটাও বিএনপির লোক স্বীকার করতেছে। কিন্তু এটা তো নিয়ন্ত্রণ করতে পারতে হবে, এটা বিএনপির জন্য বড় চ্যালেঞ্জ আমি মনে করি। এখন আপনার এখানে যারা বিএনপির এই মহা উৎসাহে এগুলি করতেছে বিএনপির নামে, আমি মনে করি তারা শুধু নিজেদের রাজনৈতিক ক্যারিয়ারই নষ্ট করতেছে না, এদের জীবনও আগামীতে হুমকির মুখে পড়বে। এটা হলো একবার অপারেশন ক্লিন হার্ট নামাইছে না বিএনপি, মনে ছিল না? হ্যাঁ, হ্যাঁ। ক্লিন হার্ট, এটা আমরা সমর্থন করি না, বিচার বহির্ভূত হত্যাকাণ্ড, কিন্তু আমি বলতেছি সেই সময় কিন্তু অনেক বিএনপির লোককেও বিএনপি বিচার বহির্ভূত হত্যাকাণ্ড দেশের স্বার্থে করেছিল মনে আছে? কিন্তু এটার বিরুদ্ধে আমরা, কিন্তু আমি বলতেছি ফলে যারা এটা করতেছে এরা যদি মনে করে যে এইটাই দিন, হ্যাঁ, বিএনপি তাদেরকে ছেড়ে দিবে, এতবার বলার পরেও, হাইকমান্ড এতবার বলার পরেও, এবং বিএনপির পলিটিক্যাল স্টেক দিন দিন নিচে নামতেছে এটার কারণে, আর বিএনপিটা ছেড়ে দিবে, এটা আমার মনে হয় বিএনপি নিশ্চয়ই এটা একটা প্ল্যান আছে, এটা ওনারা হারুন বলতে ভাই পারবেন। এই বিষয়ে না, কি বলতে চাচ্ছিলেন? একটা বিষয় শুনেন, দেখেন আমি আরেকটু শেষ করে দিতে চাই। তো ফলে আপনার এইখানে আরেকটা যেটা হচ্ছে, ওমামা যেটা বললো, দেখেন এখানে শুরুতে একটা ঘটনা ঘটছে যেটা খুবই দুঃখজনক। আন্দোলনের এখানে এই আন্দোলনটা কি, এটার সাবজেক্টিভিটি হলো প্লুরাল, এটার কর্তাসত্তা প্লুরাল, এটা একটা জেনারেশনের অভ্যুত্থান, জেনজি জেনারেশনের অভ্যুত্থান, এটা একক আমার তোমার ওরকম হ্যাঁ, এটা না, কেউ এটা দাবি কোনো করেনি কাজ এখন নাই। পর্যন্ত। হ্যাঁ, কিন্তু এখানে কিছু মাস্টার মাইন্ড, কিছু লোকজন গুপ্ত সংগঠনে আরেক সংগঠনে থাকা, যার যার স্টেক নেওয়ার একটা প্রতিযোগিতার মধ্য দিয়ে এখানে দীর্ঘদিনের যে লড়াই সংগ্রাম যারা করছে তাদেরকে আন্ডারমাইন করার চেষ্টা আর্লি একটা স্টেজে ছিল, সেইটা পলিটিক্যাল পার্টিগুলোর মধ্যে একটা অসন্তোষ তৈরি করছে, এক নাম্বার। দুই নাম্বার হইলো এই গভর্নমেন্টটা বেসিক্যালি এনজিও লর্ডদের গভর্নমেন্ট হওয়ার কারণে সংস্কার এই ব্যাপারগুলোতে যেহেতু পলিটিক্যাল দলগুলোর একটা পূর্ব অভিজ্ঞতা আছে, আপনার আমি বলতেছি সেই মই ফখরুদ্দিন আমর সরকার, ফলে একটা আপনার ধরেন যে ট্রাস্টের একটা ঘাটতি বোথ সাইড থেকে আছে। এখন এই ঘাটতিটা পূরণ করার ক্ষেত্রে পলিটিক্যাল পার্টিগুলোর দায়িত্ব, প্রথম দায়িত্ব বিএনপি, জামাতে, অন্যান্য যারা আপনার গণসংহতি এবং আরও যারা ছিল, প্রত্যেকের প্রধান দায়িত্ব, এবং এই দায়িত্বগুলো কি তারা পালন করতে পারতেছে ভালো মতো? আমি মনে করি পারতেছে না। এটা একটা কালেকটিভ ফেলিওরের জায়গায় আমরা চলে যাচ্ছি। কিভাবে যাচ্ছি? আমরা আওয়ামী লীগকে তো ডিল করতে পারতেছি না ভালো মতো। আপনার আওয়ামী লীগের বিরুদ্ধে আপনি কিভাবে ব্যবস্থা নিচ্ছেন? হ্যাঁ, বিচার কি, যারা সরাসরি গণহত্যার সাথে জড়িত তাদের বিচারটা কি স্বচ্ছতা ইনসাফপূর্ণভাবে হচ্ছে? আপনি এমন লোকদের মামলা দিচ্ছেন যার মামলা ধরেন টিকবে না, সাবের হোসেন চৌধুরীর আপনি কেন ধরতেছেন? আর 600 লোককে আপনি পার হয়ে চলে যেতে দিলেন। হ্যাঁ, এবং আওয়ামী লীগের যারা সমর্থক ছিল লোকাল পর্যায়ে তারা তো একটা প্রতারিত না, কিন্তু এটা তো কোনো রাজনৈতিক দল করছে না। না, রাজনৈতিক দলগুলো ইনভলভ করছে না তা না, কিছু কিছু লোক ইনভলভ, শেল্টার দিচ্ছে একজন আরেকজনকে। হ্যাঁ, কিন্তু প্রশাসন, সার্বিকভাবে প্রশাসন তো এখানে দেখেন, এই প্রশাসনটা একটা কিছু এনজিও লোকজন দ্বারা যখন আপনি দেশ চালান তখন তো এরকমই হবে। না, এই আপনার প্রশাসনের শুরুতেই হারুন তো- ভাই বলেছে, তিনি একবার বলেছেন। শুরুতেই তো আমরা আপনার তার কথা রাজনৈতিক শুনি। দলগুলোর এখন সাথে বিষয়টা হচ্ছে কি? একটা ঐক্য দরকার ছিল। জি, বিষয়টা হচ্ছে যে আমাদের বাস্তবতা একটা বিষয় আছে, আর একটা থিওরিটিক্যাল ব্যাপার আছে। আমরা থিওরিটিক্যাল আলোচনা করছি, প্র্যাকটিক্যাল বিষয়টা কি? আপনি আমাদের 71-এর মুক্তিযুদ্ধের পর আমরা যখন স্বাধীনতা অর্জন করলাম 16 ডিসেম্বর, তখন বাংলাদেশের ব্যাংক, শিল্প প্রতিষ্ঠানের মালিক ছিল পাকিস্তানিরা, এবং ওই সময় আপনার জয় বাংলা স্লোগান দিয়ে ব্যাংক লুট হয়েছে, ওই সময় আপনার জয় বাংলা স্লোগান দিয়ে শিল্প কলকারখানা দখল হয়েছে, ওই সময় জয় বাংলা স্লোগান দিয়ে আপনার পাকিস্তানিদের বাড়িঘর বা অন্যান্য এদের বাড়িঘর দখল হয়েছে। এটা তো বাস্তবতা। এই জুলাই আগস্টের বিপ্লবের পর যেটুকু আপনার আক্রোশ জনসাধারণের পড়েছে সেটা ধরো খুব সীমিত, আমি বলবো। আমাদের জনসাধারণ যে পরিমাণ আক্রোশ হওয়ার দরকার ছিল, কিংবা সেটা আওয়ামী লীগেরা বারবার বলে আসবে 5 লক্ষ লোক মেরে 5 ফেলা লাখ লোক হবে, মারা 10 যাবে, লক্ষ কত লোক লোক মেরে ফেলা মরেছে, হবে, পাবলিক কত লোককে পিটিয়ে মেরেছে, আপনি তার তথ্য আছে কি? ওরা যে আমাদেরকে 2000 লোককে মেরে ফেললো এবং প্রায় 30-40 হাজার লোক পঙ্গু হলো, এর প্রতিশোধ হিসেবে আমরা কয়টা লোককে মেরেছি? তো এইটার ফলশ্রুতিতে আপনার হচ্ছে কি, আমরা এটাকে নিয়ন্ত্রণ করেছি। বৃহত্তম রাজনৈতিক দল, বৈষম্যবিরোধী ছাত্র, সকলেই আমরা দেশের স্বার্থে আমরা এটাকে নিয়ন্ত্রণ করেছি। এখন কথা হচ্ছে পাহারা দিয়েও রেখেছিল আমাদের আইনশৃঙ্খলা বাহিনী ছাড়াই। ইভেন আমরা এত বড় একটা পূজা পার্বণ গেল, সেটা তো ছাত্র জনতা সবাই মিলিয়ে আমরা পার্শ্ববর্তী দেশ ভারত থেকে প্রোপাগান্ডা চালানো হচ্ছে, সেগুলোকে আমরা অত্যন্ত ধৈর্যের সাথে এটা মোকাবেলা করেছি। এখন আপনাকে বুঝতে হবে যে আমাদের যে প্রত্যাশা, এই প্রত্যাশা তো আপনি রাতারাতি পূরণ হবে না। রাতারাতি তো আমি সিঙ্গাপুর আর আপনার ওই ইউরোপ আমেরিকা হয়ে যাব না। আমাদের চিন্তা থাকবে, ভাবনা থাকবে, আমাদের লক্ষ্য থাকবে, আমাদের সে অনুযায়ী আমাদের পরিকল্পনা গ্রহণ করব, সেটার দিকে আমরা অগ্রসর হতে থাকবো। এই জন্যই তো রাজনৈতিক দলের চর্চা থাকতে হবে, সে ছোট দলই হোক আর বড় দলই হোক। বড় দল যদি চলার পথে ভুল থাকে, অন্যান্য রাজনৈতিক দলগুলো সেগুলোর ক্ষেত্রে বলবে। এখন আলোচনা হচ্ছে না যে আজকে রাস্তায় আগে পূর্বে যারা চাঁদাবাজি করতে, চাঁদাবাজির হাত বদল হয়েছে,
চাঁদাবাজির ধরন পরিবর্তন হয়েছে। বাস্তব যে আপনার একটা রিজিউম চেঞ্জ হওয়ার পর যেটা আমাদের প্রত্যাশা ছিল, এই অন্তর্বর্তী সরকার দায়িত্ব নেওয়ার পর যদি অন্তর্বর্তী সরকার সবচেয়ে উত্তম হতো, আমার ব্যক্তিগত, আমি অন্তর্বর্তী সরকার উপদেষ্টাদের নিয়ে আমি কোনো সমালোচনা করতে চাই না, উচিত ছিল যে রাজনৈতিক দলগুলোকে নিয়ে যখন বসা হলো তখন যদি আপনার রাজনৈতিক দলগুলোর জায়গা থেকে আপনার উপদেষ্টাদের তালিকা নেওয়া হতো, যে ছাত্রদেরকে বলতো যে তোমরা 5 জনের নাম দাও, বিএনপিকে বলতো ঠিক আছে তোমরা 10 জনের নাম দাও, অন্য রাজনৈতিক দলকে বলতো তোমরা 2 জনের নাম দাও, যোগ্য উপযুক্ত ব্যক্তিদেরকে দিয়ে আপনার যদি উপদেষ্টা পরিষদটা গঠন করা হতো তাহলে কিন্তু আমরা এই উপদেষ্টা পরিষদ নিয়ে কেউ বিভিন্ন রকম বিভিন্ন আলোচনাগুলো থাকতো না। আমরা যদিও এই উপদেষ্টা পরিষদকে বা সরকারকে পরিপূর্ণ সমর্থন দিচ্ছি, কারণ এই সরকার যদি ব্যর্থ হয়েছে আমাদেরই ব্যর্থতা, এটা আমরা পরিপূর্ণ সহযোগিতা দিচ্ছি। এখন বিষয়টা হচ্ছে যে আমাদের যে চিন্তাভাবনা বা ছাত্র সমাজের যে চিন্তাভাবনা, যে প্রত্যাশা, ধরেন যে 15 বছর যে বঞ্চনা বৈষম্য আমরা শিকার হয়েছি, বিস্ফোরণটা ঘটেছে জুলাই আগস্টে, ঠিক আছে না? এই জুলাই আগস্টে বিস্ফোরণের মধ্য দিয়ে আমরা এখন রাতারাতি এর পরিবর্তন চাচ্ছি, রাতারাতি ওই সমস্ত অপকর্ম বৈষম্যের অবসান চাচ্ছি। এটা কিন্তু রাতারাতি সম্ভব হবে না। তার কারণ এখানে আপনি যদি মনে করেন যে আপনি পুলিশ বাহিনীকে তারা সবাই, আমি বলবো মোর দ্যান 80% পুলিশ বাহিনীর সদস্যরা আপনার ওই রিজিমের সাথে একই সাথে ছিল। তাতে কে বিএনপি সমর্থিত, কে আওয়ামী লীগ সমর্থিত, কে অন্য মতাবলম্বী, কিন্তু তারা বাধ্য হয়েছে একটা কমান্ডিং ফোর্স। প্রশাসনের বলবো যে প্রশাসনেরও শতকরা 80% লোক তারা একই সূত্রে, এদেরকে আপনি বের করে দিলে দেশ চালাবেন কাকে দিয়ে? আপনি যদি আমাদের দক্ষিণ কোরিয়ার দিকে তাকিয়ে দেখেন, সেখানে যখন আপনার দেশ স্বাধীন হলো তখন ওই হোয়াইটদেরকে দিয়ে কিন্তু দেশ চালাতে হয়েছে, ঠিক আছে না? সুতরাং আজকে আমাদের লক্ষ্য থাকতে হবে। আমরা বারবার, আমি তো বিভিন্ন দপ্তরে যাচ্ছি এবং সবার মধ্যে একটা অসন্তোষ বিরাজ করছে। তার কারণ যারা এই আপনার বিগত সময়ের সুবিধাভোগী লোক, তারা কিন্তু এখনো গুরুত্বপূর্ণ জায়গায় বসবাস করছে এবং যে কারণে সরকারের কাজকর্মগুলো কিন্তু স্থবির অবস্থা বিরাজ করছে। এই জায়গাগুলোকে যদি আপনি ঠিক করতে চান তাহলে আপনাকে যত দ্রুত সম্ভব সংস্কার তো এগুলোই, যে এদেরকে চিহ্নিত করে আপনি বিচার করেন, সময় লাগবে, বিচারের পথ বিলম্বিত হবে, কিন্তু এদেরকে অন্ততপক্ষে দায়িত্ব থেকে সরানো দরকার। যেই বলছে হারুন ভাই যে সংস্কার হবে কিন্তু সময় লাগবে, তাই আপনারাও একটু সময়ের কথা বলছেন, সময় লাগবে, আগে সংস্কার হোক, সময় চাচ্ছেন। এমন একটি কথা আছে রাজনৈতিক মহলে, বিএনপি জামাত এরা মাঝে মাঝে আকার ইঙ্গিতে বলে যে আপনারা মূলত সময় ক্ষেপণের কথা বলে দল গোছাতে চান, এমন একটি কথা কিন্তু বলা আছে। সংস্কারের চেয়ে এটি চান আপনারা বা নাগরিক কমিটি, আমরা এক কিভাবে বলছি এটি কিনা আমি সূত্র জানবো। তো দর্শক, তার আগে আবার ছোট্ট একটি বিরতি, ফিরছি একটু পরে, সঙ্গেই থাকুন। ফিরলাম বিরতির পর, কথা বলছিলাম এখন বাংলাদেশ নিয়ে। আমরা ছিলাম উমামা, আপনার কাছে জানতে চেয়েছিলাম যে আপনারা যে সংস্কারের কথা বলছেন, সময় চাচ্ছেন, নির্বাচনের পরে চাচ্ছেন, কিংবা বিচার প্রক্রিয়া শেষ করে নির্বাচন চাচ্ছেন, এটি কি সংস্কার বা বিচারের জন্য নাকি আপনারা দল গোছাতে চান? আচ্ছা, আমরা যখন ডক্টর মোহাম্মদ ইউনূসের সাথে আমাদের ছাত্রদের দেখা হয়েছিল গত ডিসেম্বর মাসে, তখন কিন্তু আমরা ছাত্রদের পক্ষ থেকে এই কথাটা বলেছিলাম যে আপনাদের একটা রোডম্যাপ দেওয়াটা গুরুত্বপূর্ণ, কারণ আপনারা কি ফর্মে আসলে কাজ করছেন সেটা তো সবার কাছে মানে পরিষ্কার হতে হবে, নট অনলি পলিটিক্যাল পার্টিগুলোর কাছে বাট অলসো মানে আমাদের যারা স্টুডেন্টরা আছে তাদের কাছেও কিন্তু এটা স্পষ্ট হতে হবে। বিশেষ করে এখানে কিন্তু অনেকগুলো কি পয়েন্ট আছে যেগুলো আমরা সংস্কার নির্বাচনে আলাপ করার সময় পুরোপুরি অ্যাভয়েড করে যাই। প্রথমত বিচার প্রক্রিয়ার বিষয়টা, আর আরেকটা হচ্ছে ছাত্র সংসদ নির্বাচনের প্রসঙ্গগুলো। বাংলাদেশে এই মুহূর্তে কিন্তু যদি আপনি নতুন ছাত্র রাজনীতির সূচনা করতে চান তাহলে কিন্তু একদমই গুরুত্বপূর্ণ হচ্ছে সকল বিশ্ববিদ্যালয়গুলো এবং কলেজগুলোতে ধরে ধরে এখানে ছাত্র সংসদ নির্বাচন দেয়া। এটা 20th সেঞ্চুরির ফার্স্ট হাফ পর্যন্ত কিন্তু এটা খুবই প্রচলন ছিল যে বাংলাদেশে বা এই পূর্ববঙ্গে কলেজগুলোতেও কিন্তু ছাত্র সংসদ নির্বাচনের প্রচলন ছিল। না, সংকট কেটে যাবে বিষয়টা এরকম না, কিন্তু এখানে গভর্নমেন্টের পক্ষ থেকে একটা প্ল্যানিং থাকতে হবে। আমি কথাটা বলছি একটা অভ্যুত্থানের আকাঙ্ক্ষার জায়গা থেকে। বাস্তবতা তো অনেক ধরনের হতে পারে, বাট আকাঙ্ক্ষাটাকে জিয়ে রাখার তো খুব গুরুত্বপূর্ণ। এবং আমার দায়িত্বটা কি এই প্ল্যাটফর্মের অ্যাজ এ স্টেক হোল্ডার, আমার দায়িত্বটা কি এখানে অভ্যুত্থানের আকাঙ্ক্ষাটা যাতে মানুষের মধ্যে জিয়ে থাকে, ওই কথাটা যাতে হচ্ছে মানুষের মধ্যে আমি পৌঁছে দিতে পারি, সেটা বলে যাওয়াটা আমার দায়িত্ব। এবং সেখানে আমি যখনই কোনো প্রোগ্রামগুলোতে যাচ্ছি বারবার একটা ফরম্যাটের মধ্যে চিন্তা করা হচ্ছে, আচ্ছা সংস্কার করতে হবে, এরপর নির্বাচন দিতে হবে। বাট এই সংস্কার কি মানে আমি সংস্কার কমিশন হবে, ওদের রিপোর্ট দিবে, রিপোর্ট শেষ করে এরপর হচ্ছে নির্বাচন দিয়ে দিবে, এই রিপোর্টটা জীবনের রাস্তায় বাস্তবায়ন হবে না। এটা তো বোঝাই যায়, এটা তো কমন সেন্সে বোঝা যায় যে একটা রিপোর্ট দিল, এটার বিনিময়ে এটা খুব বেশি ইমপ্লিকেশন আসলে থাকবে না যদি না এখানে বড় ধরনের কোনো ফোর্স অ্যাপ্লাই না করা হয়।
তার মানে এখানে বাংলাদেশে এত বড় যে একটা অভ্যুত্থান হইলো, সেটার আমি ফিজিক্যাল ফর্মটা আসলে দেখবোটা কোথায়? ছাত্রদের শুধুমাত্র একটা পলিটিক্যাল পার্টি হয় কি এখানে ফিজিক্যাল ফর্ম? বরং আমার তো এখানে ইনস্টিটিউশনাল চেঞ্জ আসতে হবে। এখন আমি যদি ইউনিভার্সিটিগুলোকে টার্গেট করি, যেখান থেকে গণঅভ্যুত্থানের সূচনাটা হয়েছিল, সেই ইউনিভার্সিটিগুলোর মধ্যে যদি আমি ছাত্র সংসদ নির্বাচনই দিতে না পারি, তাহলে কিসের অভ্যুত্থান? এটা হচ্ছে একদম প্রাথমিক আলাপ। আর এই আওয়ামী লীগ, সে যে একটা পুরো সাংগঠনিকভাবে একটা গণহত্যা চালিয়েছে, সেটার জন্য কিন্তু প্রপারলি তাকে এখনো পর্যন্ত চার্জ করা হচ্ছে না। হ্যাঁ, একটা প্রসেসের মধ্যে আছে। আজকে গতকালকে থেকে হচ্ছে শেখ হাসিনাকে ফেরত দেওয়ার কথা বলা হয়েছে ভারতকে, এবং নানান প্রসেসের মধ্যে কিন্তু গভর্নমেন্ট যাচ্ছে। কিন্তু আমরা গ্রাম পর্যায়ে দেখছি যে সাধারণ ছাত্ররাই কিন্তু কমপ্লেন করছে, যাচ্ছে যে আওয়ামী লীগের নেতা সে তো ঘুরে বেড়াচ্ছে, যে ছাত্রলীগের নেতা সে ঘুরে বেড়াচ্ছে। আমাদের অফিসের উপরে, বাংলা মোটর অফিসের 3 তলায় ছাত্রলীগ নেতা বিয়ে খাইতে আসছিল, আমাদের ছেলে পেলে নিয়ে তাকে পুলিশের কাছে দিয়ে দিছে। মানে বিয়ে খেতে আসছে, এটা কি অদ্ভুত একটা অবস্থা! মানে এই অবস্থায় আমাদের গিয়ে তাকে পুলিশের কাছে দিতে হচ্ছে। এই যে একটা ভয়ানক একটা হয়ে আছে, ঘোলাটা একটা পরিবেশ, সেখান থেকে তো আমাদের বের হইতে হবে। এবং সেটার জন্য শুধুমাত্র সংস্কার, কাগজের সংস্কার আর কাগজের নির্বাচন দিয়ে এই জিনিসটার আমরা অতিক্রম করতে পারবো না। বরং আমরা কিন্তু সিরিয়াস একটা পলিটিক্যাল ভ্যাকিউমের মধ্যে আছি। আমি কথাটা বলছি আরো অনেক ডিপ জায়গা থেকে, যে বাংলাদেশ কিন্তু একটা বড় বড় ধরনের রাজনৈতিক সংকটের মুখোমুখি হতে যাচ্ছে। কারণ এই যে একটা জেনারেশন, তাদের যে একটা আপরাইজাল হয়েছে, এই আপরাইজালটার কোনো না কোনো ওয়েভ সামনে আসবে, এবং ওই ওয়েভটাকে যদি আপনার ডিল করতে হয়, গভর্নমেন্টে ডিল করতে হয়, তাহলে অবশ্যই তাকে এই ইনস্টিটিউশনাল পরিবর্তনগুলো আনতে হবে, ছাত্রদেরকে অ্যাড্রেস করতে হবে, তাদের জন্য চেঞ্জগুলোকে অ্যাড্রেস করতে হবে। মানে উমা কিন্তু খুব একদম ভিতর থেকে কথাগুলো বলেছে, আপনি নিশ্চয়ই করতে পারছেন। আমি এখান থেকে শেষ সঙ্গে যুক্তি করতে চাই, ভারত কিন্তু একটি বড় বা বাংলাদেশের জন্য যে কোনোভাবে গুরুত্বপূর্ণ। তারাও এই যে আকাঙ্ক্ষাটা মানে যাতে নষ্ট হয় বা ধরে রাখা না যায়, মানে এই জন্য নিশ্চিতভাবেই কাজ করে যাচ্ছে। সেখানে কর্তৃত্ববাদী সরকারের প্রধান শেখ হাসিনা রয়েছে, তো সেটিও মোকাবেলা করা সম্ভব কিনা এই মুহূর্তে? শুনেন, এখানে ছোট করে জানতে চাই। আমি 2টা পর্বে আলোচনা করি, একটু 2টা পয়েন্টে ওমামার কথা থেকে ধরে দেখেন এখানে ঘটনাটা কি ঘটছে। জেনজি জেনারেশন জীবন দিয়ে ইতিহাসের নতুন কর্তাসত্তা হিসাবে হাজির হয়েছে। এখন আপনি করতেছেন কি, 71-এর বিরুদ্ধে তারা দাঁড় করাচ্ছেন, 90-এর বিরুদ্ধে তারা দাঁড় করাচ্ছেন, হ্যাঁ, তাকে আপনি বিভক্ত করার চেষ্টা করতেছেন। কিন্তু এই অভ্যুত্থানের যে স্পিডটা, যেটা বারবার আমরা বলার চেষ্টা করতেছি, এই স্পিডটাকে আপনি যদি পলিটিক্যাল পার্টিগুলো, বড় বড় পলিটিক্যাল পার্টিগুলো যদি ধারণ করতে না পারে, তাহলে জাসদ কেস ঘটবে। এই জেনজি জেনারেশন আপনার যখন পূর্ণাঙ্গ তরুণ হবে 5-7 বছর পরে, তখন তারা তো বসে থাকবে না। কারণ তার তো রাজনৈতিক একটা উন্মেষ ঘটে গেছে, সে তো মরার জন্য রাস্তায় নেমে গেছিল, সে তো জীবন বাজি রাখছে। তো তার বন্ধুকে সে তার পাশে গুলি খেয়ে মরে যেতে দেখছে অতর্কিতভাবে, হ্যাঁ, ফলে ও তো অ্যাক্সিডেন্টালি বেঁচে আছে। তাহলে ওর যে পলিটিক্যাল এডুকেশনটা হইলো, ওর যে পলিটিক্যাল হাইটটা তৈরি হলো, এখন তার ইতিহাস, এই ইতিহাসটা তার, হ্যাঁ, আমাদের বাপদাদার ইতিহাস হলো 71, দাদার ইতিহাস 71, বাপের ইতিহাস ধরেন 90, হ্যাঁ, কিন্তু এই গল্পের মধ্যে সে বাস করতো এতদিন। এখন সে তার নিজের গল্প আছে, তার নিজের ইতিহাস হলো 24। এই ইভেন্ট, বিইং অ্যান্ড ইভেন্ট বলে যেটাকে, এই ইভেন্টের মধ্য দিয়ে তার যে কর্তাসত্তার হাজিরা হইলো, সেইটার তো পলিটিক্যাল ম্যানিফেস্টেশন লাগবে। সেই পলিটিক্যাল ম্যানিফেস্টেশন যদি পলিটিক্যাল দলগুলো, বিএনপি, জামাত, অন্যান্য দল, ইভেন কি বৈষম্য বিরোধী, এরা যদি ধারণ করতে না পারে, ডেফিনেটলি সমাজে একটা এনার্কি তৈরি হবে। এটা গেল একটা দিক। দ্বিতীয়, একদম 10 সেকেন্ডে বলতে হবে। দ্বিতীয়, আপনি যে প্রশ্নটা করলেন সেটা যদি আবার একটু ধরাই দেন, ভারতের বিষয়ে বলছিলেন। হ্যাঁ, ভারতের বিষয়। এখন ভারতের বিষয়ে, ভারতের সাথে সম্পর্কের সূচনা হবে হাসিনা প্রশ্ন ডিল করার পরে। হাসিনাকে ওখানে রেখে ভারতের সাথে আমি মনে করি আপনি দুজনের বক্তব্য শুনছিলেন, এবং এখানে এই যে 24-এর আকাঙ্ক্ষা বলা হচ্ছে, এই যে প্রজন্ম 24 কি আসলে দেখেছে, এটি কি বিএনপি ধারণ করে গতানুগতিক রাজনীতি থেকে বের হয়ে আসে কতটুকু পারবে? 24-এর আকাঙ্ক্ষাটা কি? 24-এর আকাঙ্ক্ষা তো বহিঃপ্রকাশ, আমি বারবার বলছি যে গত 15 বছর বাংলাদেশে যে বৈষম্য হয়েছে, বাংলাদেশে যে অনিয়ম হয়েছে, দুর্নীতি হয়েছে সর্বক্ষেত্রে, তারই চূড়ান্ত বহিঃপ্রকাশই হচ্ছে এই জুলাই আগস্ট। সুতরাং এটার সাথে তো বিএনপি দীর্ঘ 15 বছর যাবত লড়াই করে আসছে। বাংলাদেশের সবচেয়ে যেটা বড় প্রয়োজন, যে জবাবদিহিমূলক সরকার ব্যবস্থা, যেটা আমরা 50 বছরও করতে পারিনি, আমরা হোঁচট খেয়েছি বারবার। বাংলাদেশে আইনের শাসন, সুশাসন, আপনার মিডিয়ার স্বাধীনতা, গণতান্ত্রিক যে চর্চা, এই জায়গাগুলো যদি আমরা ঠিক করতে পারি, আপনি তো রাতারাতি পরিবর্তন আসবে না। আপনি এটা কন্টিনিউ করেন না কেন? আমরা 90-এর আন্দোলনের মধ্য দিয়ে আমরা তত্ত্বাবধায়ক সরকার নিয়ে আসলাম, আবার সেখানে হোঁচট খেলাম 111-এর মধ্য দিয়ে, আবার সেটা একদলীয় কর্তৃত্ব শাসনে চলে গেল। আপনাকে যদি আমরা চর্চার মধ্যে থাকতে না পারি, আজকে যুক্তরাষ্ট্রকে আজকে এই পর্যায়ে একদিনে এসছে। সুতরাং আজকে আপনাকে আগে মাইন্ড সেট আপ করতে হবে যে আমাদের মতো তৃতীয় বিশ্বের একটা উন্নয়নশীল দেশ,
এবং আমাদের অর্থনৈতিক সংকট আছে, আমাদের শিক্ষার ক্ষেত্রে ব্যাপক অনগ্রসরতা আছে, আমরা এগিয়ে যাচ্ছি। এই এগিয়ে যাওয়ার ক্ষেত্রে আমাদের সবচেয়ে বাধাটা কোথায়? যে আমাদের জবাবদিহিতা, আইনের শাসনের ব্যাপক ঘাটতি। প্রশাসনিক কর্মকাণ্ডের ক্ষেত্রে প্রশাসনের এবং আইন প্রয়োগের সংস্থাগুলোর তাদের উপর যে আইনের যথাযথ প্রয়োগের ক্ষেত্রেও তারা যথেষ্ট আপনার প্রয়োগ হচ্ছে না। এই জায়গাগুলো যদি আমরা ঠিক করে ফেলতে পারি তাহলে আমি মনে করি আমরা জনগণ কী চাই? আমরা নিরাপত্তা চাই, আমরা শান্তি চাই, আমরা দুমুঠো ভাত খেতে চাই। এই জায়গাটা হচ্ছে আমাদের আগে নিশ্চিত করতে হবে। এই জায়গা যদি আমি নিশ্চিত করতে পারি, সেটার জন্য আমার সর্বপ্রথম প্রয়োজন আমি বলবো যে একটা অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ নির্বাচনের মধ্য দিয়ে একটা নির্বাচিত সরকার এবং একটা গণতান্ত্রিক ব্যবস্থা, গণতান্ত্রিক রাষ্ট্র বিনির্মাণের জন্য আমাদের সকলকে এই ব্যাপারে প্রতিজ্ঞাবদ্ধ হতে হবে। নিশ্চয়ই প্রত্যাশা করবো সকলে সেই দিকে একসাথে হয়ে কাজ করবেন। উমামা যেটি বলেছে, কাগজে নির্বাচন কিংবা কাগজে সংস্কার হবে না, বাস্তবিক অর্থেই এই বাংলাদেশ এগিয়ে যাবে। আপনাদের অসংখ্য ধন্যবাদ। কথা বলছিলাম তিনজন অতিথির সঙ্গে, তারা কিন্তু একটি বিষয়ে একমত যে দেশ যেভাবে এগোচ্ছে এটি আসলে যাতে একটি যৌক্তিক বা টেকসই সমাধান বা টেকসই উন্নয়ন, টেকসই গণতন্ত্র সেদিকে এগোয়, সেজন্য সকলকে ঐক্যবদ্ধভাবে আগামীতে এগোতে হবে। তাহলেই এখন যে বাংলাদেশ সেটি টেকসইভাবে এগিয়ে যাবে, সে প্রত্যাশা আজকে শেষ করছি। শুভরাত্রি।